ঢাকার মহানগর দায়রা জজে কিছুক্ষণ পর রায় ঘোষণা করা হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদে হারানোর পর মেয়র প্রার্থী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের করা মামলার সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিবি সাহা, যুক্ত হচ্ছে আমরা তার সাথে। নিবি, এই মামলার রায় কখন ঘোষণা করা হবে এবং এই মামলার সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আসলে আর কিছুক্ষণ পরই এই যে মামলাটি, যেটি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ছিলেন 2020 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে, সেই মামলার রায় কিন্তু আর কিছুক্ষণ পরে ঘোষণা করা হবে। এবং মামলার রায় ঘোষণা উপলক্ষে কিন্তু কিছুক্ষণ আগেই যিনি প্রার্থী এবং যে মামলাটি, সেই মামলার বাদী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি কিন্তু এসে হাজির হয়েছেন আদালতে এবং তিনি এজলাস কক্ষে প্রবেশ করেছেন। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে এখনো কিন্তু বিচার কাজ শুরু করেননি। হয়তোবা তিনি অল্প কিছু সময়ের মধ্যে এখানে এসে তার যে রায় ঘোষণার যে কার্যক্রম সেটি সম্পন্ন করবেন। এবং এই মামলাটি নিয়ে যদি একটু বিস্তারিত বলি, যে 2020 সালে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রার্থী ছিলেন এই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, এবং তার বিপরীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র তাপস তিনি ছিলেন। এবং সেই নির্বাচনে মেয়র তাপস জয়ী হওয়ার পর কিন্তু আসলে ইঞ্জিনিয়ার ইশরাক দাবি করেন যে নির্বাচনে ব্যাপক কারচুপি ঘটেছে। এবং তার আইনজীবীরাও বলছিলেন যে আসলে এই যে নির্বাচন, সেই নির্বাচনে আসলে সাধারণ জনগণ কিংবা সাধারণ ভোটাররা ছিল যারা, তারা কিন্তু আসলে নির্বাচনে ভোট কেন্দ্রে যায়নি। তারা তৎকালীন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা কিন্তু ভোট কারচুপির মাধ্যমে কিন্তু এই যে ভোট সেটি কিন্তু সম্পন্ন করেছেন। এবং সেই কারচুপির ভোটে কিন্তু মেয়র হয়েছিলেন তাপস। এবং সেই অভিযোগ তুলে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি আদালতে একটি মামলা করেন সেই নির্বাচন বাতিল চেয়ে। এবং সেই মামলাটির রায় আজকে কিছুক্ষণ পর ঘোষণা করা হবে। এবং আইনজীবীরা যেমনটি বলেছেন যে এই মামলাটির রায় যদি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে আসে, তিনি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে অধিষ্ঠিত হবেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। হয়তোবা খানিকক্ষণ পরে যখন রায় ঘোষণা হবে তারপর আরো বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ নিবি সাহা। নিশ্চয়ই আমরা তখন ফিরে আসবো রায় শুনবার জন্য। দর্শক সহকর্মী নিবি সাহা ছিলেন এতক্ষণ আমাদের সাথে। এই যাত্রায় চতুর্থ দিনেও স্বস্তিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই শিডিউল বিপর্যয়ের কোনো খবর। ঝামেলাহীন ঈদ যাত্রার নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা। এদিকে সড়ক পথে এখনও বাড়েনি যাত্রীর চাপ। বিস্তারিত জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ঈদযাত্রার চতুর্থ দিনেও স্বস্তির চিত্র কমলাপুর রেলওয়ে স্টেশন জুড়ে। যাত্রী আগের মতো হলেও নেই চিরচেনা ভিড়। দেখা মেলেনি দীর্ঘ অপেক্ষায় থাকার পর গন্তব্যে পৌঁছানো কোনো যাত্রীরও। নারীর টানে ঝামেলাহীন যাত্রায় সবার মুখে স্বস্তির হাসি, সাথে প্রত্যাশা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকুক। টিকিট কাটা একটু কঠিন হয়ে যায়, তারপরেও আলহামদুলিল্লাহ টিকিট পেয়েছি এবং বাসায় যাচ্ছি, পরিবারের সঙ্গে ঈদ কাটাবো, খুব ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমার মামারা আছে, মামিরা আছে, আমরা যাচ্ছি, ঈদে মজাই হবে। তো 15 বছরে যে ভোগান্তিটা হয়েছে এইবার এটা হয় নাই, এবং সুশৃঙ্খলভাবে আমরা প্ল্যাটফর্মে ঢুকতে পারছি এবং আমি ট্রেনে উঠতে পারছি। যাত্রীদের জন্য স্টেশন জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আর টিকিট কালোবাজারি রোধে বাড়তি নজরদারি চলছে বলে জানালো রেল কর্তৃপক্ষ। স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার এবং চেকিং দরকার সব কিছুই অ্যারেঞ্জমেন্ট আছে, সব কিছু সম্পন্ন হয়েছে, আপনারা দেখতেছেন। আর আমাদের ঢাকা স্টেশনে যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা বা যে ধরনের চেকিং প্রোগ্রাম ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই অনুরূপ একই ধরনের ব্যবস্থা বিমানবন্দর এবং জয়দেবপুর স্টেশনেও নেওয়া হয়েছে। রেল স্টেশনে কিছুটা চাপ থাকলেও এখনো জমেনি বাস স্টেশনগুলো। রোজার ভিতর গরম বেড়ে যাওয়ার পাশাপাশি ট্রেন যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হওয়াতেই বাসে এমন যাত্রী সংকট, এমনটাই বলছেন কাউন্টারের লোকজন। না, বাড়তি বাড়িতে যাও, কোম্পানি যা রেট তাই নিতেছে, কোম্পানিতে 1 টাকা বেশি নেওয়ার অধিকার আমাদের নাই। বাড়তি 500 টাকা ছিল, 100 টাকা বেশি লাগছে মনে হয়। গতবারের থেকে এবার মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, কারণ যে সেরকম যানজট এখন শুরু হয় না, হয়তো কালকে থেকে শুরু হবে। ঈদের কোনো চাপ নেই,
মানে ঈদের আগে অনেকদিন ছুটি গেছে তো, অনেক লম্বা ছুটি, মানুষের জন্য ফ্রিলিভাবে যেতে পারতেছে। তবে বৃহস্পতিবার শেষ কর্মদিবস হওয়াতে এদিন বিকেল থেকেই চাপ বাড়তে থাকবে সব পথে, এমনটাই মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। নতুন বাংলাদেশে আছে বেশ কিছু চ্যালেঞ্জ, জনগণের আস্থা ফেরাতে চলছে সংস্কার, চীন সফরে বললেন ডক্টর ইউনূস। জুলাই অভ্যুত্থানে আশুলিয়ার ৬ জনকে হত্যার পর পুরানো তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিলের মধ্যে দিতে ট্রাইব্যুনালের নির্দেশ। এই যাত্রার চতুর্থ দিনে রেল আর সড়ক পথে স্বস্তিতে বাড়ি যাচ্ছেন সাধারণ মানুষ, সময় মেনেই ছাড়ছে বাস ও ট্রেন। ইংল্যান্ডে উড়াল দিলেন হামজা চৌধুরী, সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি কাপ বাছাই পরের ম্যাচ খেলতে ফিরবেন জুনে। স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার পুরো খবর। নতুন বাংলাদেশ করতে কিছু চ্যালেঞ্জ আছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, জনগণের আস্থা ফেরাতে সংস্কার কাজ চলছে, যা বাস্তবায়ন হলে বাংলাদেশের মৌলিক পরিবর্তন হবে। দেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দিয়ে ডক্টর ইউনূস রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে বুধবার চীনের হাইনানে পৌঁছান। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি হচ্ছে ডক্টর ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবারে প্রধান উপদেষ্টা বোয়া ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দিয়ে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম চলছে, যা বাস্তবায়ন হলে বাংলাদেশের মৌলিক পরিবর্তন আসবে। কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, বিচার বিভাগ, জনপ্রশাসন, নির্বাচনী ব্যবস্থায় সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের মৌলিক পরিবর্তন হবে। রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনে এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 7 বছরেরও বেশি সময় ধরে 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমরা অর্থনৈতিক ও পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন হয়েছি। জাতিসংঘের মহাসচিব সম্প্রতি সেখানে দেখে এসেছেন। রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে এশিয়া নেতাদের এগিয়ে আসার আহ্বান জানাই। Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব রোধে বাংলাদেশ অনুদান ভিত্তিক অর্থায়ন চাই বলেও জানান অধ্যাপক ডক্টর ইউনূস। মোহন ইসলাম, ৭১, ঢাকা। বাংলাদেশ যে স্বাধীনভাবে তার পররাষ্ট্রনীতি চর্চা শুরু করেছে, প্রধান উপদেষ্টার চীন সফর সেটির বড় উদাহরণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত ও যুক্তরাষ্ট্র যদি এই সফরকে তাদের সীমাবদ্ধ দৃষ্টিকোণ থেকে দেখে, তাহলে সেটি হবে দুঃখজনক। দেশের ইতিবাচক পরিবর্তনগুলোর সাথে তাল মিলিয়ে পরাশক্তিগুলোকে বাংলাদেশ সম্পর্কিত নীতি গ্রহণ করা উচিত বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। বাংলাদেশের কাছে চীন বছরে $9 বিলিয়ন পণ্য রপ্তানি করে। বাংলাদেশের সড়ক অবকাঠামো সহ বিভিন্ন বড় বড় প্রকল্পে আছে চীনের অংশগ্রহণ। নানা ক্ষেত্রে দেশটির ব্যবসায়ীদের বিনিয়োগও চলমান। ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে আছে চীনের পরাশক্তিগত লড়াই। সেই লড়াইয়ের দৃষ্টিকোণ থেকে দেশ দুটি তাদের বন্ধু দেশের মধ্যেও চায় মেরুকরণ। এমন বাস্তবতায় প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে কিছু সমঝোতা স্মারক সই হবে চিকিৎসা, সামরিক, জ্বালানি, বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প খাতের জন্য, যাকে আশাব্যঞ্জক বলেই মনে করছে সরকার। সম্প্রতি এক ব্রিফিংয়ে এই সফরকে বিশেষ বার্তা বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র সচিব। আর বিশ্লেষকরা বলছেন, এটি দেশের স্বাধীন পররাষ্ট্রনীতি চর্চায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সফরটা আঞ্চলিক, জাতীয় কিংবা আন্তর্জাতিক মহল যে দিক থেকেই চিন্তা করা হোক না কেন, বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য খুবই উপযুক্ত। বাংলাদেশ যে তার স্বাধীন পররাষ্ট্র নীতি প্রয়োগ করছে, সেটাই এই সফর থেকে দেখা যাচ্ছে।
বাণিজ্যিক এবং সেই সাথে টেকনোলজিক্যাল যে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে সেগুলি বাংলাদেশের জাতীয় স্বার্থের সাথে সরাসরিভাবে সম্পর্কিত। মিয়ানমার, তারপরে ইন্দো প্যাসিফিক রিজিয়ন, ভারত মহাসাগরের সহ এই রিজিয়নের বিভিন্ন যারা অ্যাক্টরস যারা আছেন, রিজিয়নাল পাওয়ার এবং গ্লোবাল পাওয়ার, তাদের সাথেও সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও এই ভিজিটটা ছুঁয়ে যাবে। ডিপ্লোম্যাটিক, জিও স্ট্র্যাটেজিক, ইকোনমিক অনেক ধরনের ইমপ্লিকেশনস আছে বলে আমি মনে করি, এবং এটা শুধু বাংলাদেশের জন্য নয়, চীনও এই সফরটাকে অনেক গুরুত্ব দিয়েছে বলেই একটা বিশেষ বিমান পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্যের সাথে ডক্টর ইউনূস সরকারের সম্পর্ক ভালো, তবে অনেকগুলো অমীমাংসিত ইস্যু ও শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে সম্পর্কটাকে উষ্ণ বলা চলে না। তাহলে প্রধান উপদেষ্টার চীন সফরকে এই দুই দেশ কিভাবে দেখছে? বাংলাদেশের যে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে, সেটা তো বাংলাদেশ সৃষ্টি করেনি। যে এটাকে তৃতীয় কোনো দেশের পক্ষ থেকে না দেখাটাই ভালো, এবং আমার কাছে মনে হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশগুলি বাংলাদেশের এই সফরকে নিয়ে মোটেও উদ্বিগ্ন হবে। এখানে শত্রু মিত্র বলে কোনো কথা নেই। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ন্যাশনাল ইন্টারেস্ট। আমার যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট আছে, থাকবে, সেখানে আমি অবশ্যই যাব। আমি মনে করি না যে এই দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে অন্য কোনো দেশকে বা কোনো রিজিয়নাল পাওয়ার বা গ্লোবাল পাওয়ারকে রাগান্বিত করবে, এরকম কোনো প্রশ্নই আসে না। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীন তাদের প্রতিদ্বন্দ্বী, শত্রু নয়। 19 মার্চ রয়টার্সের প্রতিবেদন বলছে, 5 আগস্টের পর ভারত ভিসা সংকুচিত করায় চীনে ছুটছেন বাংলাদেশিরা। নুনবী সরকার, 71, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আশুলিয়ার 6 জনকে হত্যার পর পোড়ানোর ঘটনায় 28 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার এই ঘটনায় অভিযুক্ত এসআই মালিক ও কনস্টেবল মুকুলকে ট্রাইব্যুনালে হাজির করে এই আদেশ দেয় ট্রাইব্যুনাল। এই ঘটনায় গেল বছরের 11 সেপ্টেম্বর প্রসিকিউশনে 2টি অভিযোগ দাখিল করা হয়। পরে মামলা হলে গত 24 ডিসেম্বর সাবেক এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এমনকি পলাতক থাকলেও অন্য আসামি ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি, অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম সহ 6 জনকে গ্রেফতার করা হয়। এদিকে মানবাধিকার অপরাধের মামলায় আসামিদের গ্রেফতারের তথ্য ফাঁসের তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আদালত যদিও 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন, কিন্তু এটা আসলে তদন্ত প্রস্তুত হয়ে গেছে, রিপোর্ট প্রস্তুত হয়ে গেছে। ঈদের পরপরই এটা দাখিল করা হবে আনুষ্ঠানিকভাবে। অনানুষ্ঠানিকভাবে আমাদের হাতে এটা চলে এসেছে, সে কারণে 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন, এবং আমরা আশা করছি এই মামলাটার ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে। এটা আনুষ্ঠানিকভাবে প্রাপ্তির পরে এটা আপনাদেরকে আমরা জানাবো। জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঠিকাদার জি.কে. শামীমের 5.5 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক এই রায় দেয়। এই মামলায় জি.কে. শামীমের মা আয়েশা আক্তারকে খালাস দিয়েছে আদালত। এছাড়া জব্দ হওয়া 297 কোটি টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। 2019 সালের 21 অক্টোবর শামীম ও তার মায়ের বিরুদ্ধে এই মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, শামীমের অফিসে অভিযানের সময় তার মায়ের নামে 165 কোটি 27,65,000 টাকার এফডিআর এর কাগজপত্র জব্দ করা হয়। এই টাকার তথ্য শামীম বা তার মায়ের আয়কর নথিতে দেখানো হয়নি। দুদকের অভিযোগে বলা হয়েছে, আয়েশা আক্তার তার ছেলের অবৈধভাবে উপার্জন করা অর্থ নিজ নামে রেখে অপরাধে সহায়তা করেছেন। শুক্রবার থেকে টানা 9 দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ঈদের আগে শেষ কর্মদিবসে বেশ ঢিলেঢালাভাবে চলছে অফিসের কার্যক্রম। বৃহস্পতিবার সচিবালয়ের বিভিন্ন দপ্তরে কাজের চাপ ছিল না বললেই চলে। অনেকে 27 মার্চ আলাদা করে ছুটি নিয়ে ঢাকা ছেড়েছেন একদিন আগে। ফলে শেষ কর্মদিবসে সচিবালয় ছিল অনেকটাই ফাঁকা। একদিন বাড়তি ছুটি নেবার ফলে অনেকে এবার ভোগ করবেন 11 দিনের লম্বা ছুটি। এছাড়া যারা শেষ কর্মদিবসে সকালে এসেছেন, অনেকে অফিস ত্যাগ করেছেন দুপুরের আগে। লম্বা এই ছুটি চলবে 4 এপ্রিল পর্যন্ত। আগামী 6 এপ্রিল রবিবার থেকে আবারও শুরু হবে অফিস আদালত।
দেশ টানা 9 দিনের ছুটিতে থাকলেও এতে অর্থনীতিতে কোনো ধরনের স্থবিরতা তৈরি হবে না বলে মনে করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। বলেন, অধিকাংশ উপদেষ্টা ঢাকায় থাকবেন, ফলে যে কোনো প্রয়োজনে জুম মিটিং করে সিদ্ধান্তও নেওয়া যাবে। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, তার কথা হয়েছে, তার জন্য সেই বন্ধের মধ্যে আমরা এটা আমি সেটা আমাদের মধ্যে কথা হয়েছে। বেশিরভাগ আমরা সবাই ঢাকা থাকবো দিয়ে। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে কিন্তু আমরা জুমের মধ্যে বেশি করি। সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং করি, সেগুলো অসুবিধা হবে না। সরকারের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তৎপরতা এবং ভোক্তাদের সহযোগিতার এবার রোজার পণ্যের দাম তেমন বাড়েনি বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক আলিম আক্তার খান। বৃহস্পতিবার দুপুরে নিজ অধিদপ্তরের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এবার সবাই স্বস্তির সাথে রমজান মাস কাটাতে পেরেছে। এবার রোজা এখন পর্যন্ত 1661টি অভিযান পরিচালনা করে প্রায় 250 কোটি টাকার মতো জরিমানা করা হয়েছে। কিন্তু অধিদপ্তর চায় এমন দিন আসুক যে দিন কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করতে না হয়। এছাড়া রোজার পরেও নিয়মিত বাজার তদারকি করা হবে বলেও জানান ভোক্তা ডিসি। উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশন থেকে মিরপুর 12 নম্বর ডিওএইচএস মোড় পর্যন্ত রাস্তাটি মেরামত শেষে উদ্বোধন করেছে উত্তর সিটি কর্পোরেশন। এর আগে মেট্রো রেল উদ্বোধনের জন্য ওয়ান ওয়ে রাস্তা করেছিল সেনাবাহিনী। এরপর থেকে রাস্তাটির জনপ্রিয় হয়ে ওঠে মিরপুরবাসীর কাছে। কিন্তু দীর্ঘদিন ধরে মেরামত না করায় রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়ে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল। তবে স্বল্প সময়ের মধ্যে যাতায়াত দুর্ভোগ কমাতে উত্তর সিটি কর্পোরেশন রাস্তাটি পুনর্নির্মাণ করে দেয়। এলাকাবাসীর কাছে এটিকে ঈদ উপহার হিসেবে ঘোষণা করেন উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। রাস্তার দুই পাশে সবুজায়নের ব্যবস্থা করা হয়েছে। উত্তরা থেকে 12 নম্বর পর্যন্ত যেতে যে মানুষের দুর্ভোগ, এটা নিয়ে অনেক কথা হয়েছে ফেসবুকে, প্রচুর। সুতরাং এটাকে আমরা প্রথম প্রায়োরিটি দিয়েছি। অনেকগুলো প্রথম প্রায়োরিটি, মানে 1 নম্বর প্রায়োরিটিতে প্রায় অনেকগুলো আছে। এর মধ্যে একটা হচ্ছে, এবং আমরা কমিটমেন্ট দিয়েছিলাম যে রোজার মধ্যে এটা আমরা শেষ করব, যেন ঈদের উপহার হিসেবে ঢাকার লোকজন আনন্দে চলাফেরা করতে পারে। এখানে যেহেতু প্রচুর মানুষ ঘুরতে আসবেন ঈদের সময় ঢাকা থেকে, তো সুতরাং আসা যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিড়ম্বনাটা অনেক বড়। তো সেক্ষেত্রে যেন মানুষ আনন্দ এবং নির্বিঘ্নে যেন ঘুরতে আসেন, সেটা মাথায় রেখে আমরা এটাকে আসলে আজকে উদ্বোধন করলাম, সংস্কার করলাম। চলছে সংবাদ সংযোগ, ফিরছে একটা বিরতির পর। থাকুন একাত্তরের সাথে। ঈদ যাত্রায় সারা দেশে নিরাপদে বাড়ি ফিরছেন মানুষ। ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে যাত্রীর চাপ থাকলেও যানজট নেই। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেও নেই যানজট। অন্যদিকে পদ্মা সেতু হয়ে নিরাপদে বাড়ি ফিরছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও রয়েছে স্বস্তি। সহকর্মীদের ছবিতে বিস্তারিত। ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে গাড়ির চাপ থাকলেও যানজট নেই। সাভারের কাউন্টারগুলোতেও নেই যাত্রীর অতিরিক্ত চাপ। স্বস্তিতেই ঢাকা ছাড়ছেন যাত্রীরা। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, তবে সড়কে ভোগান্তি নেই। কিন্তু কোথাও কোথাও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেও গাড়ির চাপ বেড়েছে, তবে যানজট হয়নি। 4টি সেক্টরে ভাগ হয়ে টাঙ্গাইলের সীমানায় 7 শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছেন। 24 ঘন্টায় 2,78,99,000 টাকা টোল আদায় হয়েছে। ঈদের সময় যত ঘনিয়ে আসতেছে যানবাহনের চাপও বৃদ্ধি পাচ্ছে। আমরা 43টি কিন্তু পিকেট পয়েন্ট রেখেছি এবং আমরা প্রায় 28টি মোবাইল টিম রেখেছি, যে মোবাইল টিমগুলোতে মোটরসাইকেল টিম থাকবে। অন্যদিকে পদ্মা সেতু হয়ে নিরাপদে বাড়ি ফিরছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, জেলা জুড়ে 4 শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। আমাদের রেকার রয়েছে, যদি রাস্তায় কোনো ধরনের গাড়ি অকেজো হয়ে যায় তাতে ইমিডিয়েটলি আমরা যাতে সেটা অপসারণ করতে পারি সে ব্যবস্থা রাখা হচ্ছে। আবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার 90 কিলোমিটার অংশে যানজট নেই, তবে চালকরা বলছেন যানবাহনের চাপ বাড়বে। আগের বারে নিচ্ছি আর কমলাপুর থেকে আসছি, খুব রুট ক্লিয়ার, কোনো রোডে কোনো যানজট নাই, কোনো চাঁদাবাজি নাই। না, কোনো যানজট নাই, নাই যানজট নাই। বৃহস্পতিবার সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় যাতায়াতকারী যাত্রী ও যানবাহনের চাপ
কিছুটা বেড়েছে, তবে পারাপারে দুর্ভোগ না থাকায় ঘাটে এখনও স্বস্তি রয়েছে। ফারদিন নীরব, ৭১। নাটোরের লালপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের শাখে ধাক্কা লেগে বাবা ও মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2 জন। নিহতরা হলেন সারিয়া শাকিল এবং তার 2 বছরের মেয়ে সামাইরা। আহতরা প্রাইভেট কার চালক ও নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে যশোর থেকে ছেড়ে আসা প্রাইভেট কারটি লালপুরের থোবরা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত 4 জনকে উদ্ধার করে স্থানীয় বনপাড়া পাটোয়ারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহরিয়ার ও সামাইরাকে মৃত ঘোষণা করেন। আহত চালককে নাটোরের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে র্যাব ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয় ডাকাতির ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এ নিয়ে এই ঘটনায় মোট 6 জনকে গ্রেফতার করা হলো। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। তিনি জানান, বুধবার ভোরের দিকে ধানমন্ডির 8 নম্বর সড়কের 3-এ বাসায় ডাকাতি হয়। প্রায় 20 থেকে 25 জনের একটি দল ওই বাসায় ডাকাতি করতে যায়। এ সময় জনতার সহযোগিতায় ঘটনাস্থল থেকে প্রথমে 4 জন ও পরে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে যে 5 জন আসামিদের ধরতে পুলিশকে সহযোগিতা করেছেন তাদের নগদ 5,000 টাকা করে পুরস্কার এবং সহযোগী পুলিশ সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে ডিএমপি। 999-এ পুলিশের কাছে একটা ফোন আসে যে এখানে এই বাসায় ডাকাত পড়ছে। তখন পুলিশের যে টিমটা ছিল, পেট্রোল টিম, এই পেট্রোল টিম তাৎক্ষণিকভাবে রেসপন্স করে এই স্থানীয় জনগণ এবং এখানে বাসার ভিতরে সিকিউরিটি গার্ড ছিল, ইতিমধ্যে তারা আবার কিছু তাদেরকে বেঁধে ফেলছিল এর আগে, তারা কিন্তু একসাথে হয়ে এই 4 জনকে ধরতে সক্ষম হয়। এই প্রেক্ষিতে কিন্তু গতকালকে রাত্রে আমরা একটা মাইক্রোবাস, যেটা ডাকাতির কাজে ব্যবহৃত হয়েছিল, এই মাইক্রোবাস এবং সাথে আমরা 2 জনকে ধরি। তো মোট আমরা 6 জনকে এখন পর্যন্ত 4 জন আমরা স্পট থেকে ধরেছি, আর 2 জনকে আমরা পরবর্তীতে গতকাল রাত্রে ধরেছি। ভোলায় 7টি দেশীয় অস্ত্র, গোলা ও রকেট ফায়ার সহ জলদস্যু সালাউদ্দিন বাহিনীর 5 সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃতরা হলেন হারুন ফাদার, রুবেল, কবির, মাঝি, ইউনুস এবং হেজু। সকালে ভোলা কোস্টগার্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের অপারেশন স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ জানান এই কথা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে তমুজুদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় কোস্টগার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এই সময় ওই এলাকা থেকে 7টি দেশীয় অস্ত্র, 4 রাউন্ড গুলি এবং 4টি রকেট ফায়ার সহ তাদেরকে আটক করা হয়। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে। চলছে সংবাদ সংযোগ, ফিরছে একটা বিরতির পর। থাকুন ৭১-এর সাথে।